আমি গান গাইতে পারি না, কিন্তু গান শুনি এবং ছোটোবেলা থেকে এই গানের কিছু কলি লিখি, প্যারোডি লিখতাম। তা এখন কবিতা লিখি, গদ্য লিখি, প্রবন্ধ লিখি, উপন্যাস লিখি। বিরত গোয়েন্দা উপন্যাস আমার খুব প্রিয়। যাই হোক, অনির্বাণ ভট্টাচার্য একটা গান গেয়েছে। এই গানটা নিয়ে এত রাজনৈতিক করচা হচ্ছে, যেটা ভাইরাল হয়েছে তো বটেই, কিন্তু তা নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে, 3 ঘোষ 4 ঘোষ ইত্যাদি ইত্যাদি। তা আমার বক্তব্য হচ্ছে যে একজন গায়ককে তাকে সবার মন জুগিয়ে চলতে হবে কেন? তাহলে সে গায়ক থাকলো কি করে? তার যা মনে আসে সে তাই করবে। যার গ্রহণ করার ভালো লাগবে গ্রহণ করবে, যার ভালো লাগবে না গ্রহণ করবে না। রবীন্দ্রসঙ্গীতকে প্রথমে সবার ভালো লেগেছিল, বহু লোকেরই লাগেনি। অনেকের রবীন্দ্রসঙ্গীত তো উল্টোভাবেও গেয়েছেন, মানে তা থেকে বেরিয়ে এসে গেয়েছেন রবীন্দ্র সুর থেকে সরে এসে, আপনারা জানেন। তা কথাটা হচ্ছে যে গান লেখক লেখেন এক ধারণা থেকে, ভাবধারা থেকে, কিন্তু পাঠকের তো একটা স্বাধীনতা থাকে। সে সেই গানটা, সেই কথাটা, সেটা কবিতাও যদি হয়, সেই কবিতাটাকে সে কীভাবে গ্রহণ করবে। সে কন্ডম কবি হিসাবে আমাদের সব থেকে ভালো কবিতার নাম হয়ে গেল কন্ডম কবি। সেখানেও রাজনীতি। একজন, আমরা তো তাহলে আগের কালে বহু ধরনের, ঈশ্বরগুপ্ত থেকে আরম্ভ করে ফ্রয়েড থেকে অনেককেই তো আমরা ঘেন্নায় তাদের কথা বলতেই পারবো না। মানে তারা এমন সমস্ত উগ্র গালাগাল দেওয়া কবিতা লিখেছেন, প্রেম নিয়ে মানে যৌনতা নিয়ে কবিতা লিখেছেন। ইভেন জীবানন্দ দার সেই শিশির বিন্দু ঝরছে, তার সঙ্গে স্তনের তুলনা করেছেন বলে তাকে যে কি গাল মন্দ খেতে হয়েছিল। তিনি দিনে বেরোতে পারতেন না, রাতের অন্ধকারে বেরোতেন। আমাদের জীবনানন্দ দাশকে নিয়ে আমাদের একজন প্রফেসর ছিলেন, মানে পাগল আর কি। তিনি, তার কাছ থেকে শুনেছি যে তিনি দিনের বেলায় বেরোতে পারতেন না, তাকে অন্ধকারে কলকাতায় চলাফেরা করতে হতো। এরকম এক অন্ধকারেই তিনি ট্রামের তলায় গিয়ে মারা যান, আবার কেউ কেউ বলেন আত্মহত্যা করেছেন। যেমন গানের লেখক সুদিন ভট্টাচার্য, তিনি এত বেশি ট্র্যাজেডিক গান লিখেছেন, শেষকালে তিনি ব্যালেন্স হারিয়ে, মানে এত দুঃখবোধ তার মনে এসেছিল, তিনি আত্মহত্যা করেন। এরকম শোনা যায়, গঙ্গাতে ভেসে গিয়েছিলেন। যাই হোক, ফলে গায়ক তার গান গাইবেন, লেখক তার মতো লিখবেন। আবার লেখক যেভাবে চান সেভাবে কি একটা সিনেমা তৈরি হয় না। ডিরেক্টর কোন সিন কোন জায়গার থেকে আনবেন, কতটা জুড়বেন, কতটা আবার ছাড়বেন, সে স্বাধীনতাও তার থাকে। এখন যদি একজন লেখক সে বলে না আমার যা আছে তাই করতে হবে, সেটা হয় না। এক একটা জিনিসের এক একটা স্টাইল আছে। তো একজন গায়কেরও তার নিজস্বতা আছে, সে সেইভাবে গেয়েছে। তাতে কোনো ঘোষকে তিনি ছোট করলেন, কোনো ঘোষকে বড় করলেন, এইসব নিয়ে খুব বাজ বিচার করে কোনো লাভ হয় না, করা উচিতও নয়। যারা
শিল্প মানে শিল্পী সত্তা বা শিল্পী বোধ যাদের মধ্যে আছে, তারা এইসবে কিছু মনে করেন না। তারা জানেন যে গায়ক তার আনন্দে গিয়েছে, ব্যাস। কিন্তু এখন এত শর্ত আরোপ করা হচ্ছে, একজন লেখক কি লিখবেন আর একজনই ঠিক করে দেবে। তাহলে সৃষ্টিশীলতা কী হলো, ক্রিয়েশন কী হলো? আমি একটা ধারণা থেকে লিখতে আমি তার প্রয়োজনীয় শব্দগুলো, কথাগুলো, বাক্যগুলো আমি খুঁজতে থাকি। তাই জুড়ে একটা উপন্যাস হয়, একটা গল্প হয়, একটা গান হয়। তাহলে আমার এত সময় কোথায় যে এটা করলে অমুক রেগে যাবে, ওটা করলে তমুক রেগে যাবে, সেটা করলে অমুক রেগে যাবে। আমার দায়ে আমার পাঠকের কাছে। আমার পাঠক ঠিক করবে, যেমন একটা গানের শ্রোতা ঠিক করবে যে গায়ক কেমন গেয়েছেন, পাঠক ঠিক করবে লেখক কেমন লিখেছেন। হতে পারে কোনো পাঠক খুব ভালো বলবেন, কোনো পাঠক খুব খারাপ বলবেন, দুটোকেই সমানভাবে নিতে হবে। যে সমালোচনা করছেন তার থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে তিনি কোথাও যে জায়গাগুলো ভুল ধরছেন সে ভুলটা সঠিক কিনা। আবার কেউ ইচ্ছাকৃতভাবে ঈর্ষার কারণেও সমালোচনা করতে পারতেন যে ওটা লেখারই না, হয়তো সে পড়েনি। সেও কোনো গান না শুনে আমরা বলতে পারি ও রমুক গাইছে, ও গান শোনার মতো নয়, এ হতেই পারে। সুমনের গান কারুর ভালো লেগেছে, কারুর খারাপ লেগেছে। সুমনের সময় মেয়েরা তার পেছনে উন্মাদের মতো ছুটেছেন, কিন্তু তার সমালোচক কম ছিলেন না, কারণ তিনি একটা গানের ধারাকে ভেঙে একটা নতুন ধারা নিয়ে এসেছিলেন। কবিতায় অনেক রকম ধারা এরকমভাবে ভাঙা করা চলবে, এটাই স্বাভাবিক। কেউ নতুন শব্দ আবিষ্কার করছেন। শুভনন্দন, মুখ্যমন্ত্রী শুভনন্দন শব্দটা আবিষ্কার করেছেনই বলা যায়। তিনি শুভনন্দন শব্দটা বলাতে অনেকের অনেক রকমভাবে ভেবেছেন যে এটা মানে অশুদ্ধ, কিন্তু দেখা গেল যে শুভনন্দন শব্দটা কিন্তু দাঁড়িয়ে গেল। অর্থাৎ শুদ্ধ অশুদ্ধটার থেকেও একটা শব্দ দিয়ে যেটা বোঝানো, তার রূপক দিকটা, চিত্রকল্পটা, সেই চিত্রকল্পটা কিন্তু খুব প্রধান। তার শব্দটা দিয়ে তিনি যা বোঝাতে চেয়েছেন এটা বোঝা গেল কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সব শব্দে তা হবে না, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে যদি এই স্বাধীনতা না থাকে, আজকে আমাদের বাংলা ভাষা কটা শব্দ আছে সংস্কৃত থেকে নেওয়া, তৎসম, তদ্ভব, সবই তো সংস্কৃত, প্রাকৃত, অপ্রাকৃত, এ সমস্ত নিয়ে অনেক আলোচনা আছে। আমাদের বিদেশি শব্দ আছে, আরবি, ফার্সি, সব ধরনের শব্দ আছে আমাদের গানে, কবিতায়, আমাদের লেখায়, উপন্যাস, সব জায়গায়। সেই জন্যে আমাদের নাটক হচ্ছে সব থেকে পুরনো, আর উপন্যাস হচ্ছে সব থেকে আধুনিক। মানে আমাদের যে সাহিত্য চর্চার দিক থেকে নাটককে আমরা পুরনোভাবেই, আর উপন্যাসকে লেটেস্ট ফর্ম ভাবি। তার মাঝে কবিতা, গান ইত্যাদি তো রয়েছে মাঝখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনির্বাণ ভট্টাচার্য কি গাইবেন? কুণাল ঘোষ, রেগে যাবেন কুণাল ঘোষ, তাতে তো কুণাল খুশি হয়েছে। শতরূপের গাড়ি নিয়ে করেছে, শতরূপ রেগে গিয়ে পাল্টা প্যারোডি করেছেন, ভালো করেছেন। তারও তো ক্ষমতা আছে, তারও মস্তিষ্ক আছে, সে পাল্টা বীজ প্যারোডি করেছে, বেশ জমে গেছে, এতে কারোকে দোষ দেওয়ার কিছু নেই। তো এটা নিয়ে এবার কেন সিপিএমকে বলা হলো, বিজেপিকে বলা হলো, সনাতন ধর্ম নিয়ে টানাটানি করা হলো, কেন তৃণমূলকে কিছু বলা হলো না, কেন মুসলিম ধর্ম নিয়ে কিছু বলা হলো না, এই সব কথা কোনো মানে হয় না। এই অর্থে সমালোচকদের কাছে
তাদের মানে থাকতে পারে, কিন্তু আমাদের মতো লেখক বা ক্রিয়েটার যারা, গায়ক সেও একজন ক্রিয়েটার, এদের এতে কিছু যায় আসে না, আসা উচিতও নয়। তার গানটা শুনে কারোর তো খুব খারাপ লাগতে পারে, সে সমালোচনা করতেই পারে, খুব ভালো লাগতে পারে, সে তার প্রশংসা করবে। আমাদের কি সবার কিছু সব ভালো লাগে? রবীন্দ্রনাথকেও কত রকমভাবে তার কবিতার জন্যে, তার বিভিন্ন কারণেই তাকে প্রতি পদে পদে বাধা পেতে হয়েছে, দেশে বিদেশে, কত রকম। কিট ছেলি, বায়রন এরা তো বলতেন রবীন্দ্রনাথ সে আবার ইংরেজি শিখল কবে, সে তো ইংরেজিই জানে না, অথচ তার গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ হয়েছে, তারপরেই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তা প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে। আমাদের কাছে রবীন্দ্রনাথ বিশ্বকবি, বিরাট কবি, আবার কারোর কাছে সে কবি নাও হতে পারে। এই যে আজকে দেখলাম টিএমসির মালদার লোকেরা অমিত শাহর সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথেরও পুষ্পপুত্তলিকা দাহ করছেন। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেন করছেন? তাদের মনে কোথায় রবীন্দ্রনাথ নিয়ে ক্ষোভ আছে? অমিত শাহকে নিয়ে থাকতেই পারে, সে যেহেতু একটা রাজনীতি করে, তার বিরোধী রাজনীতিটা করতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে তাদের মনে কি আছে এই বিষয়টা তো আমরা বলতে পারবো না। আমরা নিন্দা করবো যথারীতি, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, আমাদের বাংলা সাহিত্যকে অনেকটা উপরে তুলেছেন, বিশ্বজনীন করেছেন, বিশ্বের কাছে আজকে তার একটা ভয়ঙ্কর গুরুত্ব আছে। যেভাবে গুরুত্ব আছে আমাদের বাংলাদেশের সালাম বরকতদের, যারা বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, তো সেইভাবে আমাদের ভাষার ক্ষেত্রে রবীন্দ্রনাথেরও অবদানকে অস্বীকার করতে পারি না। রবীন্দ্রনাথের জন্য আজকেও এতকাল এত বড় হয়েছে, আজকে আমাদের ভাষার এত গুরুত্ব বেড়েছে। গান ধরুন, প্রত্যেকটা স্বাধীনতার, আমরা যখন ভারতবর্ষ স্বাধীনতা, ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু করি, তখন বহু ধরনের গান লেখা হয়েছে। সেই গান দিয়ে মানুষের মনকে দারুণভাবে টানা গেছে। বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশে তো প্রচুর গান, বহু গান, এমন এমন গান যে গান পাগল করে দিয়েছে, আন্দোলনকে আরও বেশি উৎসাহিত করেছে, উদ্দীপিত করেছে। মানে সেসব গান গেয়ে গেয়ে একজন হয়তো একটা দুটো গান গেয়েছেন, কিন্তু তাদের সেই গানগুলো আজীবন সেই আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মনে জেগে আছে, জেগে থাকতেই হবে। সেই জন্য বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই কথাটার মধ্য দিয়ে বাংলাকে যে জায়গাটি আছে, এই শব্দের কোনো বিকল্প আর কোনো শব্দ আসতে পারে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস, এই যে শব্দগুলো প্রকৃতি নিয়ে, এর মধ্যেও অনেকে সাম্প্রদায়িকতা, ইসলাম, হিন্দু, সনাতন ইত্যাদি আনতেই পারে। আমি তো এখন তাদের দোষ দেবো না, তাদের চিন্তা ভাবনা, তাদের জ্ঞান বুদ্ধির পরিবেশ অনুসারে, অথবা তাদের প্রয়োজনের খাতিরে বলছে এই কারণে যে তারা অনেকে মনে করেন যে রবীন্দ্রনাথের বিরোধিতা করলে আমরা কিছুটা মাইলেজ পাবো, মাইলেজ নিচ্ছে। সেই জন্য বলবো, অনির্বাণ ভট্টাচার্যের গানটাও আমি শুনেছি, অসাধারণ এবং নতুন স্টাইলে গেয়েছেন। আমরা তো বিভিন্ন ধরনের, আমাদের বহু ধরনের ব্যান্ড আমরা দেখেছি, তো ব্যান্ডগুলোতে প্রথম দিকে তারা খুব জমিয়েছে, কিন্তু শেষের দিকে তারা কিন্তু মিয়ে গেছে। নজরুল গীতির রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, তারপরে আমাদের হেমন্ত, ভূপেন হাজারিকা, তারপর আপনার মান্না দে, এদের যে গান, সেই গানের যে প্রবাহনতা, তার যে এখনো ভালো লাগা, তার একটা জায়গা আছে। কিন্তু তারপরে চন্দ্রবিন্দু থেকে আরম্ভ করে অনেক ব্যান্ড দেখেছি, তারা সত্যিই নতুন নতুন শব্দ ভাষা এনেছে। যে অরিন্দম
দারুণভাবে একবার হঠাৎ করে কয়েকটা গান লিখে দারুণ করলেন, কিন্তু এটা কন্টিনিউ করতে পারেননি। অর্থাৎ এদের যে লেখা, এদের যে স্টাইল, এটাকে কন্টিনিউ করতে পারেননি। হঠাৎ করে এসছেন, আবার উবে গেছে। অনির্বাণ আজকে আছেন, কালকে থাকতে পারেন, নাও থাকতে পারেন। যদি তিনি থাকতে পারেন তাহলে আমরা একটা ভালো ছেলে পাবো, যার চেহারা ছবি ভালো, যার মধ্যে একটা পৌরুষ আছে, নতুন মাথায় হেলমেট দিয়েছে, তো বলার স্টাইল ভালো, গানের কথা মনোবেশ ভালো, গদ্য পদ্য মিলিয়েও একটা অসাধারণ স্টাইল তৈরি করেছেন। দারুণ দারুণ দারুণ। আমরা চাই দীর্ঘদিন ধরে আমরা যেন অনির্বাণদের গান শুনতে পারি। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগত।